আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞানের অষ্টম ক্লাসে। এবং তোমরা জানো যে বিগত কয়েকটা ক্লাস যা আমরা শুধু বাংলাদেশের যে ইতিহাস বা বাংলাদেশ দিকে সম্পর্কে ক্লাসটা নিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আছে তার চতুর্থ ক্লাস। এবং আজকে ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের সম্পদ, অর্থাৎ বাংলাদেশের খুঁটিনাটি যত সম্পদ আছে এবং বাংলাদেশের বিষয়ে যত আদান প্রদান জিনিসপত্র আছে সব কিছু আজকে ক্লাসে আলোচনা করব। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের সম্পদ। তো বাংলাদেশের সম্পদ পড়বো আর কৃষি সম্পদ পড়বো না, এটা তো কোনোদিনই সম্ভব নয়। তো প্রথমেই শুরু করি কৃষি সম্পদ দিয়ে। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ৮০ ভাগ লোক, অর্থাৎ আমাদের দেশের ৫/৪ ভাগ লোকই হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা। আচ্ছা, অর্থকরী ফসল কেন হতে হবে? অর্থকরী ফসল হতে হলে অবশ্যই এখানে আমাদের যে রেভিনিউ এটা বেশি হচ্ছে। শস্য ভান্ডার বলা হয় কাকে? বরিশাল জেলাকে। বরিশাল জেলা শস্য ভান্ডার হিসেবে খ্যাত। বাংলাদেশের বেশি গম উৎপাদিত হয় কোথায়? বেশি গম উৎপাদিত হয় হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। স্বর্ণা এক প্রকার জৈব সার। আমরা জানি স্বর্ণা হচ্ছে এক ধরনের চালের ব্র্যান্ড আছে, কিন্তু আসলে স্বর্ণা এক প্রকার জৈব সার, যেটা আবিষ্কার করা হচ্ছে ডক্টর সৈয়দ আব্দুল খালেক। যে আবিষ্কার করে তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ আব্দুল খালেক। এবার আসে স্বর্ণা সার আবিষ্কৃত হয় কত সালে? এটা আবিষ্কৃত হয়েছে ১৯৮৭ সালে। স্বর্ণা সার আবিষ্কৃত হওয়া হচ্ছে ১৯৮৭ সালে। সরকার জাতীয় কৃষি দিবস হিসেবে ঘোষণা করে হচ্ছে ১লা অগ্রহায়ণকে, অর্থাৎ ১লা অগ্রহায়ণ হতে প্রতি বছর কৃষি দিবস অর্থাৎ জাতীয় কৃষি দিবস পালন করা হয়। বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করে ২০০০ সালে, অর্থাৎ বাংলাদেশ তার নিজস্ব খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়, এই যে স্ট্যাটাস এটা লাভ করে ২০০০ সালে। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়েছে ১৯৭৩ সালে এবং কৃষি উন্নয়ন রাষ্ট্রপতি পুরস্কারকে বঙ্গবন্ধু পুরস্কার রূপান্তর করা হচ্ছে ১৯৯৭ সালে, যা পরবর্তীতে হয়তো বা এখন রূপান্তরিত করা হয়েছে। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বর্তমানে হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার, এই যে বললাম। এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কার রূপান্তরিত হয় ২০০২ সালে। তারপর হচ্ছে আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা প্রতিষ্ঠা হচ্ছে ১৯৭২ সাল। ১৯৭২ সাল বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই যে বছরটা বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৬ই ডিসেম্বর ১৯৭১। তো এই যে সদ্য স্বাধীন হওয়া দেশে তখন নতুন একটা দেশটা অবশ্যই অনেক কিছু লাগবে, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিসেরই আমাদের উৎপাদন হচ্ছে এই টাইমটায়। বাংলাদেশে ফসল তোলার ঋতু হচ্ছে তিনটি, একটা হচ্ছে ভাদই, একটা হচ্ছে হৈমান্তিক, একটা রবি। একটা হচ্ছে ভাদই, একটা হচ্ছে হৈমান্তিক, একটা হচ্ছে রবি। চাষাবাদের সুবিধার্থে ঋতু হচ্ছে দুইটা, একটা হচ্ছে রবি শস্য ঋতু আর একটা হচ্ছে কি খরিফ। রবি শস্য বলতে আছে শীতকালীন শস্য, আর খরিফ বলতে বোঝা যাচ্ছে গ্রীষ্মকালীন শস্য। বাংলাদেশে পর্যন্ত কৃষ্ণমণি হয়েছে ৬টি। আমাদের এই পর্যন্ত কৃষ্ণমণি হয়েছে হচ্ছে ৬টি। এখানে যেটা আছে ৪টা, এটা হচ্ছে তথ্য ভুল। এবার বাংলাদেশের প্রধান খাদ্যশস্য আমরা জানি কি, সেটা হচ্ছে ধান। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় হচ্ছে বোরো ধান। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির পরিমাণ হচ্ছে ৭০ ভাগে। এবার সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোথায়? ময়মনসিংহ জেলায়। আমরা জানি ময়মনসিংহ জেলা ২০১৫ সালে স্ট্যাটাস পায় বিভাগ হিসেবে। এবার ময়মনসিংহ জেলা অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলকে এবং ময়মনসিংহ জেলা স্পেসিফিকভাবে এটার ধান উৎপাদনে খুবই বিখ্যাত। ইরিটাম হলো বাংলাদেশের একমাত্র উন্নত মানের ধান। সোনালিকা ও আকবর হচ্ছে উন্নত জাতের ধান। ব্রিসাইল হচ্ছে এক প্রকার উন্নত জাতের ধান। অর্থাৎ ধানের যে জাতগুলো আছে এগুলো একটু আমার মনে রাখলে ভালো হতো। বাংলামতি এক ধরনের হচ্ছে সুগন্ধি ধান। এটা কি ধান? এটা হচ্ছে সুগন্ধি ধান। এবার আসে আমাদের ধান উৎপাদনে পৃথিবীর বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। বাংলাদেশের অবস্থান ধান উৎপাদনে চতুর্থ। ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ কোনটা? চীন। চাল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে থাইল্যান্ড। অর্থাৎ ধান উৎপাদনের চীন শীর্ষ দেশ হলো, চাল উৎপাদনের শীর্ষ দেশ অর্থাৎ ধানকে চালে রূপান্তরিত করে দেশের জন্য স্বয়ংসম্পূর্ণ বা আর্থিক কাজ করে এটা হচ্ছে থাইল্যান্ড। ব্রি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BARI বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। BJRI বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। আর BADC বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবার BADC হলো প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে যে প্রধান বীজ বা যে বীজ উৎপাদিত হয় যে ফসল ফলানোর জন্য, এইটা উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা BADC। এবার
ইরি। ইরি হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ইরি। এটা প্রতিষ্ঠা 1960 সালে ম্যানিলা ফিলিপাইন। এটা কোথাও হচ্ছে ম্যানিলা ফিলিপাইনে। বিডি এটা হচ্ছে 1970 সালে গাজীপুরের জয়দেবপুরে। এবং বিএআরআই এটা হচ্ছে 1976 সালে, এটাও গাজীপুরের জয়দেবপুরে। আমরা দেখো নিচে অনেকগুলো চিত্র দেওয়া আছে। এই যে হচ্ছে বিড়ি, এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে ইরি। এবার আসে পাট সম্পদ। সোনালী আঁশ বলা হয় হচ্ছে কাকে? সোনালী আঁশ বলা হয় পাটকে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হচ্ছে 1951 সালে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট আছে ঢাকায় শেরেবাংলা নগরে। বাংলাদেশের পাট গবেষণা বোর্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত। জুটন হলো 70 ভাগ পাট এবং 30% তোলার, অর্থাৎ একটা সংমিশ্রণ যেটা দ্বারা এক প্রকার বস্ত্র। এবার জুটন আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাটকল ছিল হচ্ছে আজমজি পাটকল। আদমজি পাটকল এটা একটা সরকারি পাটকল, যেটা হচ্ছে 1951 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 30 জুন 2012 সালে এটা সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। এবার বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশ আন্তর্জাতিক পাট সংস্থা হচ্ছে আইজেও, ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। পাট বেশি জন্মে কোথায়? ফরিদপুরে। পাট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত এবং রপ্তানিতে, অর্থাৎ সব শীর্ষ দেশে বাংলাদেশ, ভারত যে যতই উৎপাদন করুক এরা বাংলাদেশের সাথে রপ্তানিতে কখনোই পারে না। যার ফলে এই যে কখনোই বলতে বলতে বাংলাদেশের সাথে এদের সমীকরণ হচ্ছে প্রায় 1-2 এরকমই কাজ করে। তো বাংলাদেশ ভারতের যেই আয়তন বা সময়সীমা মানে সীমানা রেখা, এটা থেকে বিবেচনা করলে আসলে বাংলাদেশের রপ্তানি অনেকটাই উন্নত। ডান্ডি শহর অবস্থিত কোথায়? ডান্ডি শহর অবস্থিত হচ্ছে স্কটল্যান্ডে। প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? প্রাচ্যের ডান্ডি বলা হয় হচ্ছে আমাদের নারায়ণগঞ্জকে। আন্তর্জাতিক পাট সংস্থার দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পাট সংস্থা হচ্ছে ঢাকা বা আমাদের যেটা কোথায়? রাজধানীতে। আন্তর্জাতিক পাট সংস্থা বিলুপ্ত হয় কত সালে? 2000 সালে। আন্তর্জাতিক পাট সংস্থা পরিবর্তিত হয়েছে আইজেএসজি। এটা আইজেও পরিবর্তিত হয়ে কি হয়ে যাচ্ছে? আইজেএসজি। এটা প্রতিষ্ঠা কত সালে? এটা প্রতিষ্ঠা 2002 সালে। পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয় 6 মার্চ 2017। কত তারিখে? এটা হচ্ছে পাট দিবস, অর্থাৎ 6 মার্চ 2017 হচ্ছে আমাদের 6 মাস হচ্ছে আমাদের পাট দিবস। তো এইটাই হচ্ছে আমাদের পাটের কৃষি পণ্য ঘোষণা করা হয়। পাটের জীবন রহস্য উন্মোচন করে মাকসুদুল আলম। পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে মানিক মে এভিনিউ, ঢাকা। দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তোষা। পাট পাতা দিয়ে সবুজ চা তৈরি করে প্রথম দেশ সেটা আমাদের বাংলাদেশ। এবং পাট থেকে পচনশীল পলিমার ব্যাগের উদ্ভাবক হচ্ছে মোবারক আহমদ। এবার দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে আমাদের চা। বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ চা বাগান কোথায়? এটা হচ্ছে মৌলভীবাজার, সিলেটে। বাংলাদেশের অর্গানিক উৎপাদন শুরু হয় হচ্ছে পঞ্চগড় জেলায়। বাংলাদেশের সর্বপ্রথম চা চাষ শুরু হয় হচ্ছে 1840 সালে। 1840 সালে বাংলাদেশের বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় হচ্ছে 1857 সালে। এটা আরেকটা সময় যেটা হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহের জন্য বিখ্যাত। বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীছড়া। বাংলাদেশের প্রথম চা বাগান কোথায়? সিলেটের মালনীছড়া হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান। এবার আছে আমাদের সবচেয়ে বেশি চা জন্মে মৌলভীবাজার জেলায়, কারণ এখানে সবচেয়ে বেশি সংখ্যা বেশি, এখানে 90টা আমাদের বাগানের মতো রয়েছে। দ্বিতীয় চা উৎপাদনকারী জেলা হচ্ছে হবিগঞ্জ। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র হয়েছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? 10ম এবং সর্বপ্রথম হচ্ছে চীন। চা রপ্তানিতে শীর্ষ কেনিয়া, চায়ের আদিবাস হচ্ছে চীনে, অর্থাৎ এটার অরিজিন হচ্ছে চীন। বাংলাদেশের মোট চা বাগান হচ্ছে 160টি, যে বলছিলাম মৌলভীবাজারে হচ্ছে 90টি, হবিগঞ্জে আছে 23টি, চট্টগ্রামে আছে 22টি, সিলেটে আছে 20টি, রাঙামাটিতে 1টি, পঞ্চগড়ে আছে 9টি, নীলফামারীতে 1টি। কৃষি সংক্রান্ত তথ্য হচ্ছে রেশম উৎপাদনে উৎপন্ন হচ্ছে জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ রেশম বোর্ড অবস্থিত রাজশাহীতে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিলাম, আমি রাজশাহী বাংলাদেশ রেশম বোর্ডে এইটা দেখছিলাম। তামাক জন্মে বেশি কুষ্টিয়া জেলায়। আপনি যখন ট্রেনে করে কুষ্টিয়া যাবেন দেখবেন কি এই যে ট্রেন লাইন না, রাস্তার এই পাশে হিউজ এই যে মাঠ, এই পাশে হিউজ মাঠ, এইখানে সব তামাক পাতার চাষ, অর্থাৎ এইখানে সব তামাক পাতা। যার ফলে এইটাও ওই রাজশাহী যখন পরীক্ষা দিয়ে গেছিলাম তখন এটা কুষ্টিয়া হয়ে যেতে হয়, তো দেখা গেছে। তাছাড়া আমার ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছিল প্রথমে, অর্থাৎ আমি যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে আগে তো গুচ্ছ সিস্টেমে কুষ্টিয়া অর্থাৎ ইসলাম বিশ্ববিদ্যালয় ছিল, যার ফলে আমার 2-4 বার 5 বার দেওয়া হয়েছে। যার কারণে আমি এই অঞ্চলের যেই যে মানে পুনাকুপূর্ণ ব্যাখ্যা অর্থাৎ একদম ডিটেলস বলতে পারি। তুলা জন্মে বেশি কোথায়? খুলনা জেলার পার্শ্ববর্তী জেলা যেটা হচ্ছে যশোর। বাংলাদেশের রাবার উৎপন্ন হয় যে কয়টা জায়গায়, সেটা চট্টগ্রাম, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম জেলা কি আগের দিন বলছিলাম খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, আর কোথায়? কক্সবাজারের রামু নামক স্থানে। রাবার চাষের জন্য বিখ্যাত হচ্ছে কক্সবাজারের রামু। রাবার চাষের জন্য বিখ্যাত হচ্ছে কক্সবাজারের রামু। রূপালী ও ডেলফোস হলো উন্নত জাতের তোলা। তাহলে রূপালী আর ডেলফোস হচ্ছে উন্নত জাতের তোলা। ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে
কি মিথেন গ্যাস, ইউরিয়া হিসেবে তৈরি হয় মিথেন গ্যাস। আমরা জানি একটা এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের একটা পাহাড় আছে যেখানে ইউরেনিয়াম হয়, এটা কিন্তু ক্লাসে কমেন্টে জানাবেন আসলে এটা কোন পাহাড় ছিল। আনারস বেশি উৎপন্ন হয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলায় এবং সিলেট জেলায়। সুমাত্রা ও ম্যানিলা স্থান ছাড়া যে জাতীয় শস্যের নাম হচ্ছে তামাক জাতীয় শস্য। কি শস্য? তামাক জাতীয় শস্য। স্থান ছাড়াও যে জাতীয় শস্যের নাম তামাক জাতীয় শস্য। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা আবাদ প্রকল্প রংপুর। পাখি ছাড়া বলাকা ও দোয়েল হয় হচ্ছে উন্নত জাতের গম। এবার হচ্ছে বর্ণালী ও শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। এবার আলুর একটি উন্নত জাতের নাম কি ডায়মন্ড, অর্থাৎ আলুকে ডায়মন্ড নামেও যদি ডাকা হয় তাহলে আসলে এটা একটা তার জাত, এটা কোনো ধরনের কটু বা কোনো ধরনের চেতনা হচ্ছে। তার আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন আলুর যে দাম, আলুর দামের তুলনায় আলুর তৈরি খাবারগুলোর দাম আরও বেশি, যার ফলে এটাকে ডায়মন্ডই বলা যেতে পারে। বাংলাদেশের রেশমকুঠির চাষ বেশি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ঈশ্বরদীপ পাবনা, ঈশ্বরদীপ পাবনা। ডাল গবেষণা এটাও ঈশ্বরদীপ পাবনা। আম গবেষণা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমরা জানি যে আমের জন্য বেশি বিখ্যাত হচ্ছে রাজশাহী, তাহলে চাঁপাইনবাবগঞ্জ কেন? আসলে আমাদের যে কোনো জিনিস আলোচনা করা হচ্ছে বিভাগ ভিত্তিক। তো চাঁপাইনবাবগঞ্জ যেটা আছে এটা হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। তো চাঁপাইনবাবগঞ্জ আমাদের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। যদি লিখে দেখাই, এই যে আমরা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে বাংলাদেশের কৃষি উৎপাদন হচ্ছে গাজীপুরে, কাশিমপুরে। এবার কৃষি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ কিছু জেলা দেখি। প্রথম ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও কিসের জন্য বিখ্যাত? ঠাকুরগাঁও গমের জন্য বিখ্যাত। এরপর হচ্ছে নীলফামারী। নীলফামারী কিসের জন্য? মরিচের জন্য বিখ্যাত। এবার আমরা এই পাশে আসি, এখানে রাজশাহী আম, নাটোর আখ। এই যে কুষ্টিয়া। কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত? তামাক। এবার এই পাশে আসলে ময়মনসিংহ ধানের জন্য বিখ্যাত। মৌলভীবাজার সিলেটেরা চায়ের জন্য বিখ্যাত। মুন্সিগঞ্জ হচ্ছে কিসে? আলুর জন্য বিখ্যাত। আমাদের ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। চিংড়ির জন্য বিখ্যাত। আসলে এই অঞ্চলটা চিংড়ির জন্য বিখ্যাত। এখানে খুলনা বা সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই অঞ্চলটা আছে। আর কক্সবাজার হচ্ছে রাবারের জন্য বিখ্যাত। তাহলে আমি এই যে কয়টা বিভক্ত করে দিলাম এইগুলো একটু মনে রাখেন, এই যে এখানে দেওয়া আছে এটা আরেকবার দেখেন একটু, যে ধান, ময়মনসিংহ, পাট, এগুলো আপনারা পজ করে একটু দেখে নিয়েন। এরপরে আসে বনজ সম্পদ। বাংলাদেশের বনজ সম্পদ মোট বনভূমির পরিমাণ হচ্ছে 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার। মাথাপিছু বনভূমির পরিমাণ হচ্ছে 0.02 হেক্টর। কোন দেশে পরিবেশের ভারসাম্য থাকার জন্য 25, আমরা ছোটবেলা হতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যারা পড়েছি তারা আসলে এই 25 ভাগ ভোলার কথা না। এবং বাংলাদেশে কত ভাগ আছে? 17.62%। এফএও এর মতে হচ্ছে বাংলাদেশের মোট ভূমির পরিমাণ হচ্ছে 10%, অর্থাৎ এটা সরকার হিসেবে, আর এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সংস্থা এফএও। একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন, এবং এটা হচ্ছে কি বাংলাদেশের বদ্বীপ। মধুপুরের বনাঞ্চল অবস্থিত কোথায়? গাজীপুরে, টাঙ্গাইলে, ময়মনসিংহ জেলায়। মধুপুরের বনাঞ্চলে প্রধান বৃক্ষ কি? শাল বৃক্ষ। এবার ভাওয়ালের বনাঞ্চল অবস্থিত কোথায়? গাজীপুর জেলায়। যে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কি? বাঁশ। আচ্ছা, বাঁশ সম্পর্কে আপনারা একটা তথ্য জানেন যে বাঁশটা অনেক লম্বা, দেখেন আসলে বাঁশ এরকম লম্বা, কিন্তু বাঁশ উপরে বাড়ার আগে বাঁশ হচ্ছে নিচের গোড়ায় আগে নিজের ভিত্তি প্রতিষ্ঠিত করে। কারণ একটা বাঁশ ওই নিজের গোড়ার দিকে শক্ত করতে সর্বনিম্ন হলেও 2 থেকে 3টা বছর সময় নেয়। এরপরে এই যে হাইটটা, এটা 2-1 মাসে হয়। আসলে এইটা দ্বারা একটা শিক্ষা, সেটা হচ্ছে কি নিজের ভিত্তিটা এতই শক্ত করেন যখন আপনি কথা মাথা নাড়া দিয়ে মাথা চাড়া দিয়ে উঠবেন তখন যেন কেউ আপনাকে নড়াতে পারে না। তো বাঁশটা দিয়ে আসলে একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাদের। পরিবেশ রক্ষায় যে গাছটি ক্ষতি করা হয় সেটা হচ্ছে ইউক্যালিপটাস। উপকূলীয় সবুজ বেষ্টনী বা বনাঞ্চল হচ্ছে 10টি জেলায় আছে, অর্থাৎ সম্পূর্ণ আমাদের যে জেলা বা যেই স্বয়ংসম্পূর্ণ বনভূমির প্রয়োজন এই 10টি জেলায় আছে। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে। বাক্স ডিএসএলের জন্য কাঠি, এটা হচ্ছে গেওয়া কাঠ। এটা কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। সুন্দরবন বাংলাদেশের অন্য টাইডাল বন সংরক্ষিত চকরিয়া অঞ্চল। এটা সংরক্ষিত কারণ এইখানের গাছপালাগুলো বিলুপ্ত প্রায়। শালবনের শালবনের জন্য বিখ্যাত বনভূমি হচ্ছে ভাওয়াল মধুপুরের বনভূমি। বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বনভূমি আছে চট্টগ্রাম জেলায় এবং সবচেয়ে কম আছে হচ্ছে রাজশাহী জেলায়। একক জেলা হিসাবে বাগেরহাট নিজেই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ আমার জেলা। এবং যে যে গাছের ছাল দিয়ে রং করা সেটা হচ্ছে গরান, এটাও সুন্দরবনে। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় ধুন্দল গাছ। বাংলাদেশের বৃহত্তম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ। বৈলাম জন্মে কোথায়? বান্দরবন বনাঞ্চলে বৈলামের জন্ম। সূর্যের কন্যা বলা হয় তুলো গাছকে। গজারি বৃক্ষ স্থানীয় পরিচিত হয়েছে শাল নামে। নেপিয়ার হলো এক ধরনের ঘাস। পরিবেশ ঘোষণা করা 1992 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই মাত্র 28টি জেলায়। মাত্র বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের 50% জেলায় নাই। এই দেখো বাংলাদেশের পর্যাপ্ত বনভূমি যে 10টি জেলা, মানে 7টি জেলার কথা বলা হয়েছে, সেই 7টি হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, আর এই পাশে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন।
এবার সুন্দরবন, আসলে আমাদের সুন্দরবন সম্পর্কে একটু না পড়লে এটা আসলে খুবই একটা কেমন হয়ে যায় না? আচ্ছা, সুন্দরবনের আয়তন হচ্ছে ৬,০২৭ বর্গ কিলোমিটার বা ২৪,০০০ মাইল, যার মোট আয়তন হচ্ছে ১০,০০০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশ অবস্থিত ৬২%, ভারত অবস্থিত ৩৮%। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম টাইডাল বা স্রোতস বন। বাংলাদেশের জাতীয় বন এককভাবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি। সুন্দরবনের 70% বৃক্ষ হচ্ছে সুন্দরী, কিন্তু আসলে পরিবর্তিতে এটা হচ্ছে গরান বা গেওয়া এটাই দিকে শিফট হচ্ছে এখন। ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো ঘোষণা করে ৭৯ হিসেবে ৬ ডিসেম্বর 1997। এর সাথে আমাদের ৬০ গম্বুজ অর্থাৎ বাগেরহাটের যে ৬০ গম্বুজ আছে এটাকেও ঘোষণা করে। এবার আসি সুন্দরবন রামসার জলাশয় অন্তর্ভুক্ত হয়েছে 1992 সালে 507তম হেরিটেজ হিসেবে। সুন্দরবনের বেশিরভাগ অবস্থিত কোথায়? বাগেরহাট জেলা, এই যে আমার জেলা, এই জন্য হচ্ছে বাগেরহাটের বনভূমি বেশি সবচেয়ে। সুন্দরবন অভয়ারণ্য হচ্ছে 3টে: কটকা, দক্ষিণ নীলকমল, পশ্চিম বান্দরবাড়িয়া। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। আপনারা 14 ফেব্রুয়ারি সম্পর্কে যাহা জানেন না জানেন, আসলে 14 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড টু না সুন্দরবন দিবস। সুন্দরবনের অপর নাম হচ্ছে গরান বনভূমি। এই যে গরান গাছের সংখ্যা এতটাই বেশি যার ফলে এটা গরান বনভূমি হয়। হারিয়াবাঙ্গা রায়মঙ্গল নদীর ভেতরে প্রকাশিত হয়। সুন্দরবন অবস্থিত পয়েন্টটি হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। দেশের ব্যবহৃত কাঠের শতকরা 60% আসে সুন্দরবন থেকে, অর্থাৎ আমাদের দেশে যতটা কাঠ ব্যবহার করে তার 60% যোগানটা সুন্দরবনের বাঘ গণনায় যে পদ্ধতিতে আসে। সুন্দরবন স্পর্শকারী জেলা হচ্ছে 5টি, একটা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী আর হচ্ছে বরগুনা। রাতারগুল জলাশয় বাংলাদেশের অ্যামাজন ও সিলেটের সুন্দরবন হিসেবে পরিচিত। রাতারগুল জলাশয় সিলেটের গোয়াইনঘাট এলাকায় ফতেপুর ইউনিয়নের গোয়াইন নদীতে এই জলাশয় অবস্থিত। স্থানীয় ভাষায় মোতা বা পাতি গাছ বা রাতা নামে পরিচিত। এই রাতা গাছের নামই অনুসারে হচ্ছে রাতারগুল হয়েছে। বাংলাদেশের মৎস্য সম্পদ যদি আমরা একটু পড়ি, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশের রুই মাছ পোনা ধরা নিষেধ হচ্ছে 23 সেন্টিমিটারের কম। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা হচ্ছে ময়মনসিংহ। চিংড়ি গবেষণা হচ্ছে বাগেরহাট। একমাত্র বা প্রথম ইলিশ ও নদীর মাছ গবেষণা হচ্ছে চাঁদপুর। হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের চিংড়ি মাছকে। সোনাদ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছের শিকারের জন্য। বাংলাদেশের মধুবাজার চিংড়ি অবস্থান হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ প্রথম হচ্ছে তৈরি পোশাক হয়তো বা, দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে চিংড়ি পুকুরে যে মাছ বাঁচে না সেটা হচ্ছে ইলিশ। কেউ যদি আপনাকে বলে যে আসলে এই ইলিশটা খান, আমার পুকুরে ইলিশ, তাহলে বুঝবেন এই লোক হচ্ছে ভণ্ডামি করতেছে। এরপর আছে বাংলাদেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা শতকরা 60% পূরণ করে মাছ। শতকরা কারা করে? মাছে। মুখে ডিম রেখে বাচ্চা ফোটায় হচ্ছে আমাদের তেলাপিয়া। তেলাপিয়া মাছকে অনেকে জাতীয় মাছও বলে, কিন্তু আসলে এটা হচ্ছে মকারি বা সার্কাজম হতে বলে। বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে 3টি। বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র 3টি হচ্ছে কি কি? সেটা হচ্ছে স্বাদু পানির গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, সামুদ্রিক পানির হচ্ছে কক্সবাজার, আর ইলিশ নদীর মাছ হচ্ছে চাঁদপুর। এবার চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? এটা বাগেরহাটে। ট্রাস্ট সেক্টর বলা হচ্ছে হিমায়িত খাদ্যকে। ট্রাস্ট সেক্টর বলা হয় কেন? আপনি একটা মাছ কিনলেন, মাছকে আপনি প্রক্রিয়াজাত করলেন, এই মাছটা কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারতেছেন, অর্থাৎ প্রক্রিয়াজাত মাছ। আপনি যদি একদম র মাছ রাখেন, এটা কিন্তু আপনার কাছে কেউ কিনতেছে না, আসলে এটা পচেও যাবে। কিন্তু যদি এইটা আপনার হিমায়িত করা হয়, শুধু মাছ না যে কোনো জিনিস, এটা যদি হিমায়িত করা হয়, এটার ডিউরেবিলিটি বা এটার লংলিবিলিটি খুব বেড়ে যায়, আসলে স্থায়িত্ব বেড়ে যায়, যার ফলে এই জিনিসটা খুবই একটা ট্রাস্টেড সোর্স ফর ইনকাম। চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কুয়েত সিটি বলা হচ্ছে খুলনা অঞ্চলকে। এবং পিরানা এক ধরনের মাছ, পিরানা হচ্ছে আমরা দেখি অনেক সময় বিষাক্ত মাছ হিসেবে বলা হয়। বাংলাদেশের প্রাণী ও প্রাণীর সম্পদ বাংলাদেশের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকা সাভারে। বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল খ্যাত হচ্ছে কালো জাতের ছাগল। ব্ল্যাক কোয়াটার হলো গবাদি পশুর রোগ, তাহলে ব্ল্যাক কোয়াটার আর ব্ল্যাক বেঙ্গল যেন হারায় না ফেলেন বা ঘুলায় না ফেলেন। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের কি কালো জাতের ছাগল, আর ব্ল্যাক কোয়াটার হচ্ছে ছাগলের একটা রোগ, অর্থাৎ ছাগল বলতে গবাদি পশুর একটা রোগ। বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানা দুল হাজরায়। বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র অবস্থিত হচ্ছে সিলেটের ধিলাগড়ে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অবস্থিত কোথায়? এটা হচ্ছে সাভারে। বাংলাদেশের অতিথি পাখি আসে কোথা থেকে? সাইবেরিয়া, অর্থাৎ শীত প্রধান দেশ সাইবেরিয়া থেকে আসে। যমুনাপাড়ি ছাগলের অপর নাম হচ্ছে রামসাগর। গো বসন্ত হলো গবাদি পশুর রোগ। বসন্ত হলো গবাদি পশুর রোগ। বসন্ত হলো গবাদি পশুর একটা রোগ। বাংলাদেশের প্রথম কুমির প্রজনন হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকায়। ময়মনসিংহ জেলার ভালুকায় হচ্ছে বাংলাদেশের প্রথম কুমির প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দরবনের বাঘ গণনার যে পদ্ধতি সেটা হচ্ছে পাগমার্ক পদ্ধতি। সুন্দরবনের বাঘ গণনা পদ্ধতিকে বলা হচ্ছে পাগমার্ক পদ্ধতি। এবার বাংলাদেশের পানি সম্পদ হচ্ছে ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো আর্সেনিক গ্রহণযোগ্যতা হচ্ছে 0.0 মিলিগ্রাম বাই লিটার। বাংলাদেশের প্রাপ্ত আর্সেনিক মাত্রা হচ্ছে
0.01 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ যেটা থাকা ছিল তার থেকে প্রায় ডাবলেরও একটু বেশি বাংলাদেশের পানিতে এই আর্সেনিকের মাত্রা পাওয়া যাচ্ছে। মানে সর্বদা আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট পাওয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে। আর্সেনিক বলে বাংলাদেশের যে সাহায্য প্রদান করা সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এটা জানে। বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996। বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসের মোঘল ডাইনিং হলে 30 বছরের জন্য। এবার স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে হচ্ছে দেবগৌড়া। পানি চুক্তি সম্পাদিত হয় 3টি ভাষায়, বাংলা বা ইংরেজি হিন্দি, অর্থাৎ বাংলা হচ্ছে বাঙালির ভাষা, বাংলাদেশের ভাষা, হিন্দি হচ্ছে ভারতীয়দের ভাষা এবং ইংরেজি হচ্ছে মাধ্যম অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। পানি চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাবে 35,000 কিউসেক পানি। এটা কার্যকর করা হচ্ছে 1 জানুয়ারি 1997। বৃষ্টিপানিতে যে ভিটামিন রয়েছে এটা হচ্ছে ভিটামিন বি, অর্থাৎ বৃষ্টির পানিতে আমাদের ভিটামিন বি থাকে। আর্সেনিক সমস্যা, আর্সেনিক প্রথম ধারায় ধরা পড়ে 1993 সালে। সেটা কোথায় ধরা পড়ে? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাংলাদেশ সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে চাঁদপুর। বাংলাদেশের আর্সেনিক যুক্ত অর্থাৎ আর্সেনিক সর্বাধিক আক্রান্ত জেলা হচ্ছে আমাদের চাঁদপুর। এবার বাংলাদেশ আর্সেনিক মুক্ত জেলা হচ্ছে 3টি, সেটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অর্থাৎ কি আমার পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে আর্সেনিকের মাত্রা কম। এরপর আসে খনিজ সম্পদ। যেহেতু আছে বিভিন্ন সম্পদ পড়বো, তো খনিজ সম্পদ অবশ্যই পড়তে হবে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা এলপিজি, অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাসও বলা যায়, যেটা আসলে ওইটা তো লিকুইড। আর এমনি সকল প্রাকৃতিক গ্যাসই হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হচ্ছে 1957 সালে। গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে ভাগ করে 23টি ব্লকে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, বা সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় তিতাস গ্যাস কেন্দ্র থেকে। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। বাখারাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লায়। গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। সুন্দরপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত করে যে সংস্থা, তার নাম হচ্ছে বাপেক্স। এরপরে সুনেত্র গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে সুনামগঞ্জ ও নেত্রকোনা। সুনেত্র গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে যে সংস্থা বাপেক্স, এটা ডাবল আসছে, অর্থাৎ কিছু কিছু জিনিসের রিভিশন ওয়াইজ দেওয়া। বাংলাদেশের সমুদ্র উপকূলে গ্যাস ক্ষেত্র আছে 2টি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু নাফ মাতামুহুরি, মিয়ানমারের যে সীমান্তবর্তী। এই ইঞ্চিটা দেখো, সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি হচ্ছে 16তম ব্লকে। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয় 1998 সাল হতে। তারপর হচ্ছে সরবরাহ করা হয় 1998 সালে। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র অধিকার করা হচ্ছে 1997 সালে। এটার জন্য মৌলভীবাজার হচ্ছে, এটা কোথায় বলছিল? মৌলভীবাজার জেলা কলমগঞ্জ থানায়। মাগুরছড়া খনন করে যে কোম্পানি, এটা হচ্ছে অক্সিডেন্টাল যুক্তরাষ্ট্র। টেংরাটিলা গ্যাস ক্ষেত্র অধিকার 2005 সালে এবং এটার ছিল হচ্ছে কানাডিয়ান কোম্পানি নাইকো। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন এবং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এবং গ্যাস ক্ষেত্র উৎপাদন বন্ধ 2টি ছাতক আর একটা কামটা বাপেক্স। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনকারী প্রতিষ্ঠান হচ্ছে বাপেক্স বলে সরকারি যেটা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন প্রোডাকশন কোম্পানি লিমিটেড। বাপেক্স প্রতিষ্ঠা হয় 1983 সালে। গ্যাস ক্ষেত্র এবং এর অবস্থান, হরিপুর গ্যাস ক্ষেত্র এটা সিলেটে অবস্থিত। এরপরে হচ্ছে ছাতক গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জ, টেংরাটিলা হচ্ছে সুনামগঞ্জ, রশিদপুর হচ্ছে মৌলভীবাজার, কৈলাস টিলা হচ্ছে আমাদের গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটে, তিতাস গ্যাস ক্ষেত্র বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ হচ্ছে হবিগঞ্জে, সেমুতাঙ্গ হচ্ছে খাগড়াছড়ি, বাখারাবাদ হচ্ছে কুমিল্লায়, কুতুবদিয়া কক্সবাজার, বেগমগঞ্জ হচ্ছে নোয়াখালী, বিরানীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে, ফেনী গ্যাস ক্ষেত্র ফেনীতে, কামতা গ্যাস ক্ষেত্র হচ্ছে গাজীপুর, জালালাবাদ হচ্ছে সিলেট আমরা জানি, এবং ফেঞ্চুগঞ্জ এটাও সিলেটে। সিলেটের হচ্ছে 2টা আছে, দেন হচ্ছে আমাদের মেঘনা হচ্ছে নরসিংদী, শাহবাজপুর এই যে ভোলা শাহবাজপুর, এই যে এটা হচ্ছে গ্যাস ক্ষেত্র সাঙ্গু চট্টগ্রাম, বিবাড়িয়া সালদা নদী বিবাড়িয়া এই একটা, আর উপরে একটা দেখছিলাম এই একটা। এবার আছে আমাদের কুমিল্লায় আছে লালমাই, সুন্দরপুর হচ্ছে নোয়াখালী, সুনামগঞ্জ নেত্রকোনাকে আমরা দেখেছি। এই যে সুনামগঞ্জের 2টা আছে, তো এই 2টা আর এই যে একটা সুনামগঞ্জ। এরপর হচ্ছে কুমিল্লা আমরা জানি শ্রীকাইল আর ভাঙ্গুড়া, নারায়ণগঞ্জে আছে রূপগঞ্জ এবং মোবারকপুর ও নর্থ ভোলা হচ্ছে যথাক্রমে পাবনা ও ভোলা। এবার তেল গ্যাস সম্পর্কে শেল হচ্ছে নেদারল্যান্ডের একটা কোম্পানি, আমরা জানি শেল অনেকেই পরিচিত বেশ। অক্সিডেন্টাল হচ্ছে যুক্তরাষ্ট্র, শেভরন হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউনিকল হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোম্পানি হচ্ছে 3টি। এবার নাইকো হচ্ছে কানাডিয়ান কোম্পানি, কোয়ান এনার্জি, এশিয়া এনার্জি, এই 2টা হচ্ছে যুক্তরাষ্ট্র, তাল্লো হচ্ছে আয়ারল্যান্ড, গাজোপ্রম হচ্ছে রাশিয়া এবং ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এরা হচ্ছে ভারতের। বাংলাদেশের গ্যাস ক্ষেত্র অবস্থান আমরা একটু দেখি। প্রথমত সুনেত্র হচ্ছে এই যে দেখুন 2টা জেলা, ছাতক সুনামগঞ্জে, হরিপুরে। এই যে ম্যাপটা এইটা দেখলে আসলে সব কিছু হয়ে যায়। আপনারা এই প্রত্যেকটা জিনিস দেখতে, যে মোবারকপুর, পাবনা, প্রত্যেকটা যা পড়ছি, অর্থাৎ আমরা এইখানে যাই পড়ছি এই সকল কিছুই আমার
এই ম্যাপে আছে। তো সকল কিছু এই ম্যাপটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি একটু প্রয়োজনে একটু আপনার জুম আউট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যাপটা। তো এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা পিডিএফটা লাগলে আমাকে বললে আমি স্ক্রিন দিয়ে দিব। তো এই হচ্ছে আমার ম্যাপটা। এবার চলে আসি পরবর্তী টপিকে, হচ্ছে খনিজ তেল। তো খনিজ তেল পড়তে যাচ্ছি, একটু বড় না করলে হচ্ছে না আসলে। খনিজ তেল হচ্ছে বাংলাদেশের প্রথম খোঁজ আবিষ্কৃত সিলেটের হরিপুরে 1986 সালে। দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন করে 1987 সালে। দেশে একমাত্র তেল শোধন করে ইস্টার্ন রিফাইনারি, সেটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায়। তেজস্ক্রিয় খনিজ, বাংলাদেশ তেজস্ক্রিয় খনিজ হচ্ছে সমুদ্র পতেঙ্গা, অর্থাৎ পতেঙ্গা এটা তো চট্টগ্রামে, আর সমুদ্র সৈকতে হচ্ছে কক্সবাজারে এবং সেন্ট মার্টিন দ্বীপে। বালি আছে কোথায়? কক্সবাজার সমুদ্র সৈকতে। তেজস্ক্রিয় বালির অপর নাম হচ্ছে ইলমেনাইট। ইলমেনাইট ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলা এক সমুদ্র কক্সবাজার সমুদ্র সৈকতে বা সেন্ট মার্টিন পাওয়ার তেজস্ক্রিয় খনিজ পদার্থে। কয়লা দেশের সব প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা। এটা বাংলাদেশের উন্নত মানের কয়লা পাওয়া যায় জয়পুরহাট, জামালগঞ্জে বড়পুকুরিয়া কয়লা খনি 1985 সালে। এবং এটা যে কয়লা পাওয়া যায় তার হচ্ছে বিটুমিনাস, অর্থাৎ এই বড়পুকুরিয়াতে যে কয়লা পাওয়া যায় এটাও বিটুমিনাস। চীনামাটি পাওয়া যায় নেত্রকোনা জেলার বিজয়পুরে, নওগাঁ পত্রিতলা, চট্টগ্রামের পটিয়ারে। বাংলাদেশের গন্ধকের সন্ধান পাওয়া যায় কুতুবদিয়া। ইউরেনিয়াম পাওয়া গেছে ময়ূরবাজার কুলাউড়া পাহাড়ে, এই যে বলেছিলাম। এবং চীন মাটির পাওয়া যাচ্ছে বিজয়পুর এবং পেট্রোবাংলা। এবং এইটার যে তথ্য আছে বাপেক্স, এই দুটো একটু আপনারা দেখে নিয়েন। এবার বিদ্যুৎ শক্তি যদি দেখায়, ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন করা হচ্ছে আহসান মঞ্জিল, আমরা জানি এটা 1901 সালে। বাংলাদেশের বিদ্যুৎ শক্তি উৎস হচ্ছে তো খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং পানি ও কয়লা। সবচেয়ে বেশি তাপ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ভেড়ামারা কুষ্টিয়া, তার ভেড়ামারা কুষ্টিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি তাপ বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের আণবিক বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে রূপপুর আণবিক কেন্দ্র 1961 সালে, যা হচ্ছে রূপপুর পাবনায় অবস্থিত। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প হচ্ছে নরসিংদী জেলায়। এবং বাংলাদেশের বায়ুবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া যত সমুদ্র সৈকত অঞ্চল। তো যার ফলে এখানে বাতাসের প্রকোপটা বেশি এবং এখানে বায়ু বিদ্যুৎ করার জন্য খুবই একটা উপযোগী। পল্লী বিদ্যুৎ বোর্ড প্রতিষ্ঠা 1997 সালে, অর্থাৎ গ্রাম বা পল্লী অঞ্চলে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে বেসরকারি খাতে প্রথম বাস মাউন্টেড বিদ্যুৎ করা হচ্ছে খুলনা বাস মাউন্টেড। বাংলাদেশের তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 10টি। সিরাজগঞ্জ জেলার বাঘামাটি স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে বিজয়ের আলো। দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র সিলেটের হরিপুরের বিদ্যুৎ কেন্দ্র এবং প্রথম কয়লা হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া। এবার হচ্ছে জল বিদ্যুৎ কেন্দ্র। জল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একটা হচ্ছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র 1962 সালে প্রতিষ্ঠিত হয় বা কেন্দ্র নির্মাণ করা হয়। এটা রাঙামাটি জেলায় অবস্থিত এবং এটা থেকে আমাদের 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যেটা হচ্ছে রাঙামাটি জেলায় অবস্থিত। এবার বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 3টি, চট্টগ্রাম জেলায়, কক্সবাজার কুতুবদিয়া এবং ফেনী সোনাগাজীতে। এবার আসি আমাদের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবস্থান। ভেড়ামারা কুষ্টিয়া, ঘোড়াশাল নরসিংদী, রাউজান চট্টগ্রাম, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, টঙ্গী হচ্ছে গাজীপুর, সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জ, বড়পুকুর হচ্ছে দিনাজপুর, শাহাজি বাজার হচ্ছে সিলেট, বাঘাঘরবাড়ি বা মেঘনা ঘাট হচ্ছে এই দুটো হচ্ছে সিরাজগঞ্জ, আর হচ্ছে নারায়ণগঞ্জ, আর লাস্ট হচ্ছে কাপ্তাই, এটা হচ্ছে রাঙামাটিতে। এবার আসি বাংলাদেশের শিল্প। বাংলাদেশে হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে সুন্দরবনের সুন্দরী কাঠ। আমরা যে হার্ডবোর্ড বা যেই বোর্ডে আমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে, এই হার্ডবোর্ডটা বা আমাদের বিভিন্ন কাজের হার্ডবোর্ড, এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী কাঠ থেকে তৈরি করা হয়। দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ হচ্ছে খুলনা শিপইয়ার্ড। বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা হচ্ছে গাজীপুরে। বাংলাদেশের একমাত্র রেয়ান মিলটি হচ্ছে চন্দ্রকোনা রাঙামাটি। বাংলাদেশের মেশিন টেলিফোন শিল্প সংস্থা হচ্ছে টঙ্গী ও খুলনা। বাংলাদেশের মিশন টুলস কারখানা হচ্ছে গাজীপুর। মংলা সিমেন্ট কারখানা অবস্থিত হচ্ছে বাগেরহাটে। প্রথম সিমেন্ট কারখানা হচ্ছে সাতক সিমেন্ট কারখানা। জাহাজ নির্মাণ করা হচ্ছে খুলনা ডকইয়ার্ড খুলনা এবং চট্টগ্রাম ডকইয়ার্ড চট্টগ্রাম। এবার আসে পাট শিল্প। বিশ্বের প্রথম আধুনিক জুট কল, যেটা 1951 সালে এবং 30 জুন 2002 সালে আমরা জানি যে বন্ধ হয়ে যায়। বিজিএমসির মানেও জানি, বিএজেএমের মানেও জানি। একটা হচ্ছে মিল কর্পোরেশন আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রথম পাট কল স্থাপনা শ্রীরামপুর 1955 সালে এবং আনা হয়েছে স্কটল্যান্ড থেকে। জাস্ট 10 সেকেন্ড একটু পানি বিরতি। এবার আসি বাংলাদেশের সার শিল্প। এটা কোথায়? ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জে 1961 সালে প্রকাশিত হয়। প্রথম কাঁচামাল হচ্ছে হরিপুরের গ্যাস। এবার যমুনা সার কারখানা হচ্ছে সবচেয়ে বড় সার কারখানা, 1991 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী কারখানা এবং জামালপুরের তারাকান্দিতে অবস্থিত।
কাফ্য কর্ণফুলী ফার্টিলাইজ কোম্পানি, এটার পূর্ণরূপ কাফ্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় সার কারখানা জাপানের সহ নির্মিত হয় এবং উৎপাদন হয় 15 ডিসেম্বর 1994 সালে। বাংলাদেশের কাগজে মিল আছে কর্ণফুলী পেপার মিল, চন্দ্রকোনা রাঙামাটিতে অবস্থিত। বাঁশ ও নরম কাঠ দিয়ে হচ্ছে মিলের প্রধান কাঁচামাল। বর্তমান দেশের সবচেয়ে বড় কাগজের কলকাতা নিউজ প্রিন্ট হচ্ছে 30 নভেম্বর 2000 সালে বন্ধ করে দেয়। ব্যবহৃত কাঁচামাল সুন্দরবনের গেওয়া কাঠ। উত্তরবঙ্গের কাগজ কল হচ্ছে পাবনার পাকশিতে অবস্থিত ছিল, আখের ছোবরায় এখানে ব্যবহার করে। সিলেটের কাগজ কল হচ্ছে মসু ও কাগজ উৎপাদন করে। বাংলাদেশের ব্যবহৃত কাঁচামাল নগরাখড়া বা ঘাস, এটা এক ধরনের তোমার তন্তু টাইপের জিনিস যেটা দিয়ে কাগজ তৈরি করা যেত। বাংলাদেশের পোশাক শিল্প, রপ্তানি শিল্পে বাংলাদেশের উৎপাদন হচ্ছে পোশাক শিল্প। তৈরি পোশাক রপ্তানি শীর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। কোটামুক্ত হয় 1 জানুয়ারি 2004 সালে। সিল্ক শিল্প হচ্ছে রাজশাহীতে, নিজের রাজশাহী সিল্ক খুব বিখ্যাত। বাংলাদেশের প্রথম পরিকল্পিত হচ্ছে দেশ গার্মেন্টস এবং বাংলাদেশ বিজিএমইএ, বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং জিএফসি হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স এবং প্রতিষ্ঠা হচ্ছে 1977 সালে। জিএসপি জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স হচ্ছে অগ্রগতি বাজার সুবিধা, যেটা হচ্ছে 1 জানুয়ারি 1976 সালে এবং প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র তৈরি করা হয়। বেশি রপ্তানি বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হিসেবে তৈরি পোশাক থেকে, অর্থাৎ 83%। টিকফা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক বা ফরাম আগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুবিধা অর্জনের জন্য উন্নয়নশীল দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি। এটা 2001 সালে টিকফা স্বাক্ষরের চাপ দেয়, কিন্তু বাংলাদেশ তা গ্রহণ করেনি। রানা প্লাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতের জিএসপি সুবিধা তুলে নিলে 2013 সালে পৌঁছে যুক্তরাষ্ট্রের সাথে টিকফা স্বাক্ষর করে। অর্থাৎ মোবাইল ব্যাংকিং, এবার আসে আমাদের সম্প্রতি মোবাইল ব্যাংকের রেমিটেন্স চালু করেছে বিকাশ এবং এখানে আমরা জানি যে সকল মোবাইল ব্যাংকিং করছে। এটা হচ্ছে প্রণোদনা দেওয়া থাকে 2.5% হচ্ছে সরকার তরফে এবং 2.5% হচ্ছে বিকাশ, অর্থাৎ 5% প্রণোদনা দেওয়া হয়ে থাকে। পেপাল হচ্ছে সোনালী ব্যাংক সহ কার্যক্রম। পেপাল সোনালী ব্যাংক সহ 9টি ব্যাংক 2017 সালেতে। এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক আছে। মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক আনে সর্বপ্রথম। শিওর ক্যাশ হচ্ছে রূপালী ব্যাংক। এটিএম কার্ড আনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রেডি ক্যাশ আনে জনতা ব্যাংক এবং এজেন্ট ব্যাংকিং আনে হচ্ছে ব্যাংক অফ এশিয়া। তো এই ছিল হচ্ছে আজকে ক্লাস খুবই বড় ছিল এবং এটা মূলত বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন জিনিস সম্পর্কে বলেছি। ক্লাসের মাঝখানে একটু বিরতিও নিচ্ছি, আসলে পানি বিরতি না নিলে হচ্ছিল না, নিজের শরীর একটু অসুস্থ, যার কারণে সব কিছু মানিয়ে চলতে হয়। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জন্য। আসলে ক্লাসটা নিচ্ছে আসলে লাইভ ক্লাস ওয়াইজে, আমরা খুব শীঘ্রই একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি। তো সেটা কেমন নিলে কেমন হয় সেটা একটু রেসপন্সে জানিও। তো এই ছিল আজকে ভিডিও, পিডিএফটা লাগলে অবশ্যই আমাকে ইনবক্স করে আমি দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।